জুলাই জাতীয় সনদে বাংলাদেশে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে উল্লেখ করে বলা হয়েছে, নিম্নকক্ষের অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটিকে আমরা সংক্ষেপে বলি পিআর, এই পদ্ধতিতে উচ্চকক্ষের ১০০ জন সদস্য নির্বাচিত হবেন। কিন্তু জাতীয় নির্বাচনে ২/৩ আসনে জয়ী বিএনপি উচ্চকক্ষ গঠনের প্রতিশ্রুতি দিলেও তারা ভোটের সংখ্যানুপাতিক হারে নয়, বরং জাতীয় নির্বাচনে প্রাপ্ত আসনের অনুপাতে উচ্চকক্ষের ১০০ আসন বণ্টনের পক্ষে। সুতরাং সংবিধান সংস্কার পরিষদে যদি উচ্চকক্ষ গঠনের প্রস্তাবটি ওঠে, তাহলে সেটি শুরুতেই জটিলতায় পড়বে। বিশেষ করে কোন পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নিয়োগ করা হবে সেই প্রশ্নে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের কাছে বিরোধী দলের সদস্যদের কণ্ঠ ম্লান হয়ে যেতে পারে। তার চেয়ে বড় প্রশ্ন, এই মুহূর্তে বাংলাদেশের আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা তথা উচ্চকক্ষ গঠন আদৌ প্রয়োজন কিনা তা নিয়েও আলোচনা প্রয়োজন। যদি উচ্চকক্ষ না হয়, তাহলে সংসদকে জবাবদিহির মধ্যে রাখা তথা আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের লাগাম টানার উপায় কি তা নিয়েও কথা বলা প্রয়োজন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষের ১০০ জন সদস্য নির্বাচিত হবেন বলার পাশাপাশি জুলাই সনদে আরও বলা হয়েছে, উচ্চকক্ষের মেয়াদ হবে শপথ গ্রহণের তারিখ হতে ৫ বছর। তবে কোনো কারণে নিম্নকক্ষ ভেঙে গেলে উচ্চকক্ষ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। উচ্চকক্ষের সদস্যদের তালিকায় কমপক্ষে ১০% নারী প্রার্থী থাকতে হবে। উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে বলা হয়েছে, নিম্নকক্ষের প্রস্তাবিত আইন প্রণয়নের বিষয়টি উচ্চকক্ষ পর্যালোচনা করবে। উচ্চকক্ষের আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না, তবে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের জন্য নিম্নকক্ষ বরাবর প্রস্তাব করতে পারবে। নিম্নকক্ষে পাশকৃত অর্থ বিল এবং আস্থা ভোট ব্যতীত সকল বিল উচ্চকক্ষে অনুমোদনের জন্য উপস্থাপিত হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। উচ্চকক্ষ কোনো বিল সর্বোচ্চ ২ মাসের বেশি আটকে রাখলে তা উচ্চকক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে বলে বিবেচিত হবে। জুলাই সনদে আরও বলা হয়েছে, যদি উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে, সেক্ষেত্রে উভয় কক্ষ কর্তৃক পাশকৃত বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে। উচ্চকক্ষ গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধানে যেমন খুশি তেমন পরিবর্তনের প্রবণতা বন্ধ করা। জুলাই সনদে বলা হয়েছে, সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিল উচ্চকক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাশ হতে হবে। অর্থাৎ সংবিধান সংশোধন করতে হবে আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে। ভোট প্রাপ্তির অনুপাতে তথা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বণ্টনের এই প্রস্তাবে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া ২৪টি দল একমত হয়েছে। কিন্তু বিএনপি সহ ৬টি রাজনৈতিক দল এতে নোট অফ ডিসেন্ট বা আপত্তি দিয়ে বলেছে, পিআর পদ্ধতিতে নয়, বরং জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টন করতে হবে। আর লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এই মুহূর্তে বাংলাদেশে উচ্চকক্ষ প্রয়োজন নেই বলে মতামত দিয়েছে। যেহেতু গণভোটে হ্যাঁ জয়ী হয়েছে, অতএব জুলাই জাতীয় সনদের আলোকে সংসদ সদস্যরা প্রথম ১৮০ দিন একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই পরিষদে জুলাই সনদে বর্ণিত প্রস্তাবগুলো উত্থাপন করা হবে এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতে এগুলো গৃহীত বা বাতিল হবে। সেই ধারাবাহিকতায় উচ্চকক্ষের বিষয়েও আশা করা যায় একটি প্রস্তাব উঠবে। তখন এই প্রস্তাবের উপর সদস্যরা নিজেদের মতামত দেবেন। হয়তো বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হবে। সেই আলোচনায় ভোটের অনুপাতে এবং আসনের অনুপাতে উচ্চকক্ষের ১০০ সদস্য নিয়োগের বিষয়ে প্রত্যেক সদস্য তাদের মতামত তুলে ধরার সুযোগ পাবেন। পরে স্পিকার বিষয়টি ভোটে দিলে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা যে পদ্ধতির পক্ষে হ্যাঁ বলবেন সেটি পাশ হবে। সংসদে ও সংবিধান সংস্কার পরিষদে যেহেতু বিএনপি ২/৩ আসনে থাকবে, অতএব আসনের অনুপাতে উচ্চকক্ষের সদস্য বণ্টনের পক্ষেই হয়তো তারা ভোট দেবেন। কিন্তু সমালোচনা হলো এই যে, যদি আসনের বিপরীতে উচ্চকক্ষের সদস্য বণ্টন করা হয়, তাহলে সেটি কি গণতান্ত্রিক হবে? ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়েছে। তাদের প্রাপ্ত ভোটের হার ৪৯.৯৭%। অর্থাৎ এসব আসনে বিএনপি যে ভোট পেয়েছে, তাতে ভোটের হার বিবেচনায় উচ্চকক্ষ গঠিত হলে তাতে বিএনপি অর্ধেক তথা ৫০টি আসন পাবে। বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রাপ্ত ভোটের হার ৩১.৭৬%। সেই হিসেবে তারা পাবে ৩২টি। খেলাফত মজলিসের প্রাপ্ত ভোটের হার ২.০৯%। অতএব উচ্চকক্ষে তারা আসন পাবে ৩টি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ থেকে ৩টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি 3টি আসন পাবে। যেসব দল ১% কম ভোট পেয়েছে, তাদের কোনো প্রতিনিধি উচ্চকক্ষে থাকবে না। স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে মোট ৫.৭৯% ভোট পেয়েছেন। এসব প্রার্থী জোটবদ্ধ হলে ভোটের হিসাবে তারাও ৬টি আসন পেতে পারেন। তবে চূড়ান্ত হিসাবে এই সংখ্যা কিছুটা বাড়তে বা কমতে পারে। অন্যদিকে বিএনপির প্রস্তাব অনুযায়ী জাতীয় সংসদে প্রাপ্ত আসন অনুপাতে যদি উচ্চকক্ষের আসন বণ্টন করা হয়, তাহলে বিএনপি পাবে ৬৯টি। জামায়াত যেহেতু ৬২টি আসনে জয়ী হয়েছে, অতএব তারা পাবে ২৩টি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ থেকে ৩টি আর এনসিপি যেহেতু ৬টি আসনে জয়ী হয়েছে, অতএব উচ্চকক্ষে তারা পাবে ২টি আসন। তার মানে বিএনপির প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হলে তাদের আসন সংখ্যা বেশি হবে। আর জুলাই সনদে উল্লেখিত প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হলে সেখানে বিএনপির আসন কমবে, জামায়াত ও অন্যান্য দলের আসন বাড়বে। তবে চূড়ান্ত হিসাবে এই সংখ্যা কিছুটা বাড়তে বা কমতে পারে। এবার আসা যাক উচ্চকক্ষের প্রয়োজনীয়তার প্রশ্নে।
উচ্চকক্ষ গঠনের প্রয়োজন সম্পর্কে বলা হয় এর মাধ্যমে আইনসভার নিম্নকক্ষ তথা জাতীয় সংসদ সংখ্যাগরিষ্ঠতার জোরে যাতে কোনো আইন পাশ করতে না পারে বা সংবিধানে খুশিমতো পরিবর্তন আনতে না পারে, অর্থাৎ এটি একটি চেক অ্যান্ড ব্যালেন্স তথা ভারসাম্য তৈরির জন্যই এই ব্যবস্থা। কিন্তু বাস্তবতা হলো সংসদ নিজেই যদি শক্তিশালী হয়, যদি সংসদ সদস্যরা কথা বলা, মতামত প্রদান ও ভোটদানের ক্ষেত্রে স্বাধীন থাকেন, তাহলে সংসদ যা খুশি তা করতে পারে না। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে কোনো সংসদ সদস্য যদি নিজের দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে। এই বিধানটি সংসদ সদস্যদের কণ্ঠ রোধ করে বলে অভিযোগ থাকলেও সংসদে নিজ দলের বিপক্ষে ভোটদান বলতে কি বোঝায় সেটি পরিষ্কার নয়। কিন্তু বছরের পর বছর ধরে এটি বলা হচ্ছে যে ৭০ অনুচ্ছেদ মানে সংসদে দলের সব সিদ্ধান্তের পক্ষে হ্যাঁ বলতে হবে। বস্তুত এটি ৭০ অনুচ্ছেদের একটি অপব্যাখ্যা এবং এই ব্যাখ্যা দিয়ে সংসদ সদস্যদের মনে এক ধরনের ভীতি তৈরি করে রাখা হয়েছে যাতে তারা দল ও সংসদ নেতার প্রতি শতভাগ অনুগত থাকেন, যাতে তারা মন খুলে কথা বলতে না পারেন। ৭০ অনুচ্ছেদ নিয়ে বছরের পর বছর ধরে এই ভীতি থাকার আরেকটি কারণ হলো এই অনুচ্ছেদটি পরীক্ষিত নয়, অর্থাৎ কোনো বিলের বিপক্ষে ভোট দেওয়ায় কারো সংসদ সদস্যপদ বাতিল হয়েছে এমন কোনো উদাহরণ তৈরি হয়নি। আবার কোনো সংসদ সদস্য সাহস করে বিপক্ষে ভোট দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেননি। যদি কেউ এরকম একটি সাহস করতেন এবং যদি সত্যিই তার সদস্যপদ বাতিল হতো, তাহলে তিনি তখন আদালতের কাছে এর প্রতিকার চাইতে পারতেন। তখন আদালত হয়তো এর একটা ফয়সালা করতেন। এরকম বাস্তবতা ৭০ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করা হয়েছে জুলাই সনদে। সেখানে বলা হয়েছে জাতীয় সংসদের সদস্যগণ কেবল অর্থবিল এবং আস্থা ভোট প্রদানের ক্ষেত্রে নিজ দলের প্রতি অনুগত থাকবেন, অন্য যে কোনো বিষয়ে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। বিএনপিও এই প্রস্তাবের সাথে একমত। সুতরাং এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে সংসদে এমপিরা যদি স্বাধীনভাবে কথা বলতে পারেন, বিশেষ করে অর্থবিল ও আস্থা ভোট ছাড়া সর্বক্ষেত্রে নিজেদের মতামত ও ভিন্ন মত দিতে পারেন, এমনকি তারা যদি বিলের উপর সংশোধনী বা নাকচ করারও প্রস্তাব দিতে পারেন, তাহলে সংসদ চাইলেই সংখ্যাগরিষ্ঠতার জোরে যে কোনো আইন, বিশেষ করে যে কোনো গণবিরোধী আইন করতে পারবে না, সংবিধানে ইচ্ছামতো সংশোধন বা পরিবর্তন আনতে পারবে না। অর্থাৎ সংসদ নিজেই যদি শক্তিশালী হয়, সংসদ সদস্যরা যদি দুটি ব্যতিক্রম বাদে সর্বক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে স্বাধীন থাকেন, তাহলে আর উচ্চকক্ষের প্রয়োজন নেই। কিন্তু তারপরও কেন উচ্চকক্ষের প্রস্তাব করা হলো? অনেকে মনে করেন সিভিল সোসাইটি তথা নাগরিক সমাজের প্রতিনিধি, বিশেষ করে এনজিও ব্যক্তিত্ব এবং বুদ্ধিজীবীদের একটি অংশকে আইনসভার সদস্য করার জন্যই উচ্চকক্ষের ধারণাটি সামনে নিয়ে আসা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো দলীয় প্রভাবমুক্ত একাডেমিশিয়ান কিংবা নাগরিক সমাজের প্রতিনিধিরা সেখানে জায়গা পাবেন না, বরং উচ্চকক্ষের সদস্য হওয়ার জন্য সিভিল সোসাইটির মানুষদের মধ্যে দলবাজির প্রতিযোগিতা শুরু হবে। আবার উচ্চকক্ষের সব সদস্যকে যদি রাজনৈতিক দল থেকে নেওয়া হয়, তাহলে উচ্চকক্ষের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে না। এই মুহূর্তে আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করতে হলে উচ্চকক্ষের জন্য সংসদের আসন বিন্যাসে পরিবর্তন আনতে হবে, অধিবেশন কক্ষ বাড়াতে হবে, সেখানে অনেক অর্থ খরচ হবে। দ্বিতীয়ত, উচ্চকক্ষে ১০০ সদস্য নিয়োগ মানে ১০০টি অফিস, এত লোকের বেতন ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার মতো অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে দেশের আছে কিনা সেটি আরেকটি প্রশ্ন। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে অর্থনীতি যে ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে বা যাচ্ছে, তাতে অর্থনীতিকে স্বাভাবিক ও সুস্থির ধারায় ফেরানোই নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। সব দিক বিবেচনা করে এই মুহূর্তে উচ্চকক্ষ গঠনের মতো বিলাসিতা বাংলাদেশে প্রয়োজন কিনা সেটি নিয়ে নতুন করে ভাববার অবকাশ রয়েছে।